আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, ইলিয়াসের কথা চিন্তা করেন। এখন ইলিয়াস আমার প্রতি কেন রাগ হলো, এই বিষয়ের উপরে আগামী দিনে রাজনীতি নির্ভর করবে এবং এই বিষয়গুলোর উপরে বিএনপির নিরাপত্তা, বিএনপির ভবিষ্যৎ, জামাতের নিরাপত্তা, জামাতের ভবিষ্যৎ নির্ভর করবে। এবং আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনৈতিক নেতা এবং যাদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, তাদের তুলনায় আমি একেবারে পিনাট, অবোধ শিশু। তারপরেও আমি যে প্রশ্নগুলো করলাম বা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনার চেষ্টা করি, আমি হয়তো অনেক কিছু বোঝাতে পারি না, এটা আমার ব্যর্থতা, বা অনেকে বোঝেন না, সেটা তাদের ব্যর্থতা। কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা করি, প্রথমত এই বিষয়টি অন্য যারা রয়েছেন, যাদের করা উচিত, তারা করেন না। কিন্তু অবাক করা বিষয় হলো যে গত 4 মাসে আমি যা কিছু করেছি, আফটার 30 days সেই বিষয়গুলোই অন্য সবাই অ্যাডপ্ট করে। যেমন ধরুন, ইলিয়াসের কথা চিন্তা করেন। এখন ইলিয়াস আমার প্রতি কেন রাগ হলো? ইলিয়াস আমার প্রতি রাগ হলো যে আমি জামাতের সমালোচনা করছিলাম কিছু বিষয় নিয়ে আগস্ট মাসের শেষের দিকে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। তো যেহেতু ইলিয়াস ওরা সবসময় জামাতের, আপনি পেইড এজেন্ট বলেন বা নন পেইড এজেন্ট বলেন বা জামাতের খুব আপন বলেন বা জামাতের জন্য তারা অন্তঃপ্রাণ বলেন, তারা কিন্তু এই বিষয়গুলো মেনে নিতে পারেন। ফলে কি হলো, আমার বিরুদ্ধে তারা প্রচারণায় নামলো। কিন্তু এখন দেখা গেল যে আমি যে বিষয়গুলো বলছি এটি ওপেন, বাংলাদেশে সবাই বলছেন এবং ওরাও যারা বাইরে থেকে ভিডিও টিডিও করে জামাতের পক্ষে, তারাও কিন্তু এখন অনেকটা লাজবাব হয়ে গেছে। জামাতের পক্ষে তারা কিন্তু কথা সরাসরি বলতে পারছেন না, মার্কেটিং করতে পারছেন না, এই অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ আমি যখন যে বিষয়গুলো তুলেছিলাম প্রথম দিকে, ওই বিষয়গুলো যদি জামাত গ্রহণ করতে পজিটিভ অর্থে, জামাতের যারা পেইড এজেন্ট রয়েছেন দেশের বাইরে, দেশের ভিতরে, তারা যদি এটাকে বিদ্বেষমূলক না নিয়ে এই বিষয়গুলো নিয়ে যদি আমার সঙ্গে আলোচনা করতেন বা নিজেরা আলোচনা করতেন, তাহলে আজকের যে পরিবেশ পরিস্থিতি, যেটি আমিরকে নিয়ে হচ্ছে, যেটি আজহারিকে নিয়ে হচ্ছে, জামাতের সাধারণ সম্পাদককে নিয়ে যেটা হচ্ছে, মানে যারাই জামাতের পক্ষে কথা বলছেন তারাই এখন জনরোষের শিকারে পরিণত হচ্ছেন। এবং জামাতের সঙ্গে বিএনপির আজকের যে দাকুমরার সম্পর্ক, এটি আমার যে আগস্ট মাসের প্রেডিকশন ছিল, এটি কখনোই হতো না যদি প্রথমে তারা সতর্ক হতেন। এক, 2 নম্বর হলো, আমি যখন বলেছি তখন জামাতের সাথে বিএনপির একটা বন্ধুত্ব ছিল। ফলে ইলিয়াস যারা ছিলেন বাইরে, তারা সবাই মনে করেছেন যে এই লোকটা আবার সেই এখন কথাবার্তা বলছেন, এলোমেলো কথাবার্তা বলছেন, তাতে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে, জামাতও ক্ষতিগ্রস্ত হবে, একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করছেন। কিন্তু দেখেন, প্যাঁচ তো লেগে গেছে এখন। এবার আমি এই প্যাঁচ লাগার ক্ষেত্রে খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার পক্ষে তো প্যাঁচ লাগানো তো দূরের কথা, আমার কজন ভিউ আছে, বা আমার কথা কে শোনে, বা আমার কথা কে অনুসরণ করে, আই ডোন্ট নো, আমি জানি না। তা আমি আমার মতো বলে যাচ্ছি। কিন্তু যে বিষয়গুলো আমি, মানে যেটিকে বলা হয় গিট্টু লাগা, গিট লাগার কথা বলেছিলাম আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, সেই জিনিসগুলো এখন এমনভাবে গিট লেগে গেছে, আপনি ইচ্ছা করলে গিট খুলতে পারবেন না। এখন আপনি ইচ্ছা করলে জামাতের সাথে বিএনপির বন্ধুত্ব করতে পারবেন না, বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের বন্ধুত্ব করতে পারবেন না, ডক্টর ইউনূসের যারা লোকজন আছেন তারা ইচ্ছা করলে এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। এই কথাগুলোই বলেছিলাম এবং তখন যে কথাগুলো বলেছিলাম যে আওয়ামী লীগকে একেবারে মনে হয় যেন ফিনিশ করে ফেলছে। আগস্ট মাসের 15 তারিখে আওয়ামী লীগ নেই বাংলাদেশে। এরকম একটা যে আত্মতৃপ্তি ছিল সকলের মধ্যে, বা এখনো যারা আওয়ামী লীগকে তুচ্ছ করার চেষ্টা করছেন, তাচ্ছিল্য করার চেষ্টা করছেন, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আছে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আছে, এটাকে আপনি যদি সংবিধান, ৭২-এর সংবিধানকে আপনি একেবারে শেষ করে দেন, আওয়ামী লীগকে ভ্যানিশ করে দেন, ছাত্রলীগকে ভ্যানিশ করে দেন, কাগজে কলমে হবে। কিন্তু বাস্তবে এটা করার জন্য যে কাজগুলো করা দরকার, এই কাজ করতে অ্যাটলিস্ট 10 বছর সময় লাগবে আপনার, সবকিছু দিয়ে সব স্বাভাবিক থাকে। তো এই কারণেই শেখ হাসিনা যে অবস্থা, তিনি এখন আওয়ামী লীগের প্রতীক হিসেবে কাজ করছেন, ভারতের ট্রাম্প কার্ড হিসেবে আছেন, পক্ষে হোক বিপক্ষে হোক।
তারপরে রাজনীতির যাকে বলা হয় ট্রাম্প কার্ড হিসেবে, বাংলাদেশের রাজনীতির ট্রাম্প কার্ড হিসেবে পশ্চিমাদের, ভারতের তিনি বলতে গেলে চাবি কে ফ্যাক্টরি হিসেবে কাজ করছেন। তো তো এখন যারা ক্ষমতা রিভলভিং চেয়ারে বসে আছেন, এতে ঘুরতে থাকে, সেটা সমন্বয়ক বলেন, যা কিছু বলেন, তাদেরকে সেটা অনুধাবন করতে হবে। আমি আমি সাধারণত বিএনপিকে নিয়ে সমালোচনা করেছি বা করি, জামাতকে নিয়ে করি, আমিরকে নিয়ে করি, তারেক রহমান সাহেবকে নিয়ে করি, শেখ হাসিনাকে নিয়ে করি, সবাইকে নিয়েই করি, কিন্তু আমি কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে কখনোই বাজে কথা বলিনি এবং বলবো না। আই এম মাস্ট গ্রেটফুল। কিন্তু যে সমস্যাগুলো এখন হচ্ছে, আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে এই সমন্বয়কদেরকে কিন্তু সবচেয়ে বেশি বিপদে ফেলবে। এখন তারা এই বিষয়গুলো যদি অনুধাবন করেন, বোঝার চেষ্টা করেন, এবং তাহলে তাদের ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু এমন একটা গিট্টুর মধ্যে আমরা সবাই পড়ে গেছি, এখন ক্ষতি এড়ানো সম্ভব নয়, শুধুমাত্র ক্ষতিটাকে কমানো সম্ভব। অথচ যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো যদি আগে অনুসরণ করা হতো, সেভাবে কগনিজেন্সে নেওয়া হতো, তাহলে আজকের এই গিট্টুগুলো লাগতো না। সমন্বয়কদের আজকের এই অবস্থা, সার্জিস বা অন্যান্য যারা আছেন, তাদের এই অবস্থা আজকে হতোই না। তারা এখনো মাথার তাজ হয়ে, মুকুট হয়ে থাকতেন। বোঝার চেষ্টা করুন, হিকমা এটা আল্লাহর দেওয়া নিয়ামতের সর্বোচ্চ স্তর। এত সহজে হিকমা পাওয়া যায় না। সম্মান এবং মর্যাদা আল্লাহর দেওয়া নিয়ামতের সর্বোচ্চ স্তর, এটা রাতারাতি হয় না। আপনাকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো, অনেকগুলো লোক আপনাকে সেলুট দিল, অঢেল আপনার টাকা হলো, ৩-৪ মাস আপনাকে খুব যাকে বলে আপনি আলোচনার কেন্দ্রে থাকলেন, আপনি নিজেকে হিকমার অধিকারী মনে করলেন, জ্ঞান গরিমার অধিকারী মনে করলেন। ইটস নট লাইক দ্যাট। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে গত ২০ বছর যাবৎ সাধারণ মানুষ অন্তর থেকে কাদেরকে ভালোবাসে। লাস্ট 20 ইয়ার্স, অ্যাটলিস্ট 2 যুগ ধরে এই দেশের মানুষ কাদের কথা শুনছে, কাদেরকে শ্রদ্ধা করছে, কাদেরকে ভালোবাসছে, একদম জিরো টলারেন্সে, কোনো রকম লোভ ছাড়া, লালসা ছাড়া এবং কোনো রকম সম্পর্ক ছাড়া। সেই মানুষগুলোর কথা আপনাকে শুনতে হবে। সেই মানুষগুলো আপনার কাছে যাবে না, আপনি ডাকলেও যাবে না, সেই মানুষগুলোর কাছেই আপনার যেতে হবে, গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে। আলেকজান্ডার সেই মহাজ্ঞানী ডায়োজনিসের কাছে যেতে বাধ্য হয়েছেন। এরপর সুলতান মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক থেকে বড় বড় যারা দিল্লির সুলতান ছিলেন, তারা কেউ শত চেষ্টা করে নিজামুদ্দিন আউলিয়াকে তার দরবারে আনতে পারেন। হাত জোড় করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যেতে হয়েছে। তো বাংলাদেশে কেমন আউলিয়া নেই? এখনো আছেন। যারা প্রজ্ঞাবান তাদেরকে খুঁজে বের করতে হবে। আর ফটাফট কথা বলেন, পাওয়া যায়, ডাকলেই পাওয়া যায়, বা সামান্য কিছু টাকা দিলে, পদ দিলে, একটা গিফট দিলে মুহূর্তের মধ্যে কথা যাদের চেঞ্জ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।